হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছিল বৃহস্পতিবার, অক্টোবর মাসের 3 তারিখ। আজকে একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম ভ্রমণের উদ্দেশ্যে। একটা ছোট্ট ভ্রমণ করব। সকালে গিয়ে রাত্রে ফিরে আসব। কোথায় যাচ্ছি, সেখানে গিয়ে কেমনভাবে কাটাচ্ছি সারাটা দিন, সেটা আপনাদের সঙ্গে পুরোটা শেয়ার করব। আর তার জন্য ভিডিওটা পুরোটা আপনাদের দেখতে হবে। আর দেখে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো। তো আমরা সকাল 7টার সময় রওনা দিলাম বাড়ি থেকে। আমরা 3জন যাচ্ছি, আমি, বাবু আর বাবুর বাবা। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ছোট্ট ভ্রমণ করব, কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। ওই যে গত কয়েকদিন আগে নিম্নচাপ গেল না, তখন আমরা পুরোপুরি রেডি ছিলাম, একদম ব্যাগ ট্যাগ গুছিয়ে পুরো রেডি যে সকালে রওনা দেব ট্রেনে করে। কিন্তু ওই যে নিম্নচাপটা হলো, তার দরুন আর যাওয়া হয়ে ওঠেনি। তো ব্যাগ ট্যাগ সবই গোছানো ছিল। এবার তারপর সিদ্ধান্ত নিলাম যে না, ওখানে গিয়ে আর থাকবো না, সকালে গিয়ে রাত্রে ফিরে আসবো। একদিনের ট্রিপ করাই ভালো। তো তার জন্য আজকে সেই উদ্দেশ্যে রওনা হলাম। এই দেখুন, এখানে অনেকটা জ্যাম লেগে গেছে। এখানে আমাদের অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে হলো। আর তারপর এই যে ড্রাইভার কাকু কথা বলছিলেন যে কি হয়েছে না হয়েছে। তো তারপর গাড়ি ঘুরিয়ে আবার অন্য রাস্তা দিয়ে একটু গ্রামের ভিতর দিয়ে যেতে হলো। এই দেখুন, এখন একটু খাওয়া দাওয়া করছে। সকালে ও তো ঘুম থেকে উঠেই রেডি হয়ে চলে এসছে। সকালে ও কিছু খেতে পারেনি, তবে আমরা কিছু খেয়ে নিয়েছি। চাটা এটা ওটা খেয়ে নিয়েছি সকালে একটু। এই দেখুন, এটা হচ্ছে নবদ্বীপে যাওয়ার মুখে, মানে গৌরাঙ্গ সেতুর আগে যে রাস্তাটা রয়েছে সেই রাস্তাটা। প্রচুর জ্যাম হয়েছে এখানে, সমস্ত লরি বাস সবগুলো দাঁড়িয়ে পড়েছে। তবে ওই যে দূরে দেখা যাচ্ছে প্রচুর লোকজন, ওখানে একটু গণ্ডগোলও হচ্ছিল। ওই যে বাঙালি যেখানে একটু ভিড় ভাট্টা দেখবে, সেখানে একটু গণ্ডগোল শুরু হয়ে যাবে। আর এই দেখুন কেমন জ্যাম লেগে গেছে রাস্তায়। তো পরে শুনলাম যে গৌরাঙ্গ সেতুতে এক সাইডে না বসে গিয়েছে, তো তার জন্য সমস্ত বড় গাড়িকে দাঁড় করিয়ে দিয়েছে, ছোট গাড়ি কয়েকটা ওয়ান লাইন করে পাশ করিয়ে দিচ্ছে। তো এই দেখুন, এখন আমরা গৌরাঙ্গ সেতুতে রয়েছি, আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে ভাগীরথী নদী। তো চলুন সামনে দেখাচ্ছি যে ওই গৌরাঙ্গ সেতু কোথায় বসে গিয়েছে, যার জন্য আমাদের 1 ঘন্টা প্রায় জ্যামে আটকে থাকতে হচ্ছে। এই দেখুন কি সুন্দর ভাগীরথী নদী বয়ে যাচ্ছে নিচ দিয়ে। ভিডিওটা নেওয়ার চেষ্টা করছিলাম, তবে গাড়ির কাজ বন্ধ ছিল, তার জন্য এইটুকু নিতে পেরেছি। কারণ ভিতরে এসি চলছিল, আর বেশ একটু গরমও করছিল, তো এসি ছাড়া যাওয়া যাচ্ছিল না। এই দেখুন কত সুন্দর লাগছে। তো সামনে আমরা দেখতে পাবো যে কোথায় বসে গিয়েছে ব্রিজের। এই দেখুন, এই যে ঠিক এইখানটায় বসে গিয়েছে। গত রাত্রেই নাকি একটা হয়েছে, তো সকাল সকাল সব ওয়ান ওয়ে করে দিয়েছে। তো রোডটা দিনের বেলা হয়তো পুরোটাই ক্লোজ করবে। তো তারপর সংস্করণের কাজ করার জন্য সকলে বাস থেকে নেমে হেঁটে হেঁটে যাতায়াত করছে, মানে কৃষ্ণনগর নবদ্বীপ রোড আপাতত। তো তারপর আমরা চললাম। এই দেখুন, এটা হচ্ছে আমরা নবদ্বীপ পেরিয়ে গেছি। আর এই যে সাহিত্যিক মানুষ, লেখক মানুষ ভ্রমণে বেরিয়েও পড়তে পড়তে যাচ্ছে। আর এই দেখুন বাবু একটু ঘুমানোর চেষ্টা করছে। আমি বারবার বলছি আমার কোলে মাথা রেখে ঘুমাও, কিন্তু কিছুতেই না। সে বলল না, আমি হেলান দিয়ে একা একা ঘুমাতে ঘুমাতে যাব। এই দেখুন, এটা হচ্ছে আমরা কি সুন্দর কাশফুল ফুটেছে, পুরো মাঠ ভরে গেছে একদম। দারুণ লাগছিল দেখতে কাশফুলগুলো, মানে পুজো যে একদম সামনেই চলে এসছে সেটা একদম স্পষ্ট বোঝা যাচ্ছে এই কাশফুলগুলো দেখে। আর এই যে বলতে বলতে ঘুমিয়ে পড়েছে, কারণ আমরা অনেকটা রাস্তা পেরিয়ে এসেছি। এই যে এটা হচ্ছে মাটির বাড়ি, দোতলা বাড়ি। ওই যে দূরে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে মাটির দোতলা বাড়ি। তো আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি এখন। ওই যে আর একটা বাড়ি। এখন আমরা মানে এই যে অজয় নদ বেরোচ্ছি, এটা এই যে অজয় নদ আমরা বয়ে পড়েছি,
তো সেই অজয় নদ বেরোচ্ছে। অজয় নদের ওই যে চরে দেখেছেন কত সুন্দর কাশফুল ফুটেছে, খুব সুন্দর লাগছিল দেখতে। মনে হচ্ছিলো যেন গাড়িটা থামিয়ে একটু দু চোখ ভরে দেখি পুরো প্রাকৃতিক দৃশ্যটা। তো সেটা তো আর করা যাবে না, কারণ আমরা অলরেডি লেট হয়ে গেছি। অনেক দিন পর এই ভ্রমণে বের হলাম, কারণ এতই ব্যস্ততার ব্যাপার যে আমাদের নিয়ে বেরোনোর একটু সময় পায় না। ওই যে লেখক সাহিত্যিক হলে যা হয় আর কি, শুধু লিখেই যায় আর পড়েই যায়। এই দেখুন, এই রাস্তাটা তো আরও সুন্দর লাগছে, দুই দিকে একদম কাশ ফুলে ভরে গেছে। এর মধ্যেখান দিয়ে যেতে এত সুন্দর যে লাগছিল কি বলবো, খুব সুন্দর লাগছিল। তো এখন আমরা বোলপুর ঢুকে পড়েছি। এই যে বোলপুর বাজারের মধ্য দিয়ে যাচ্ছি। তো ভাবছিলাম যে এখানে একটু ব্রেকফাস্ট করে নেব। তো তার জন্য একটু জিজ্ঞাসা করলাম অন্যদের যে বোলপুরে কোথায় একটু ভালো খাবার পাওয়া যাবে। তো সেটা জানার পর একজন বললেন যে সামনেই রয়েছে একটা মানে পুরনো হোটেল, তো সেটা বেশ ভালো, তো সেখানে খাওয়ার জন্য তিনি বললেন। তো আমরা এখন ভাবছি যে ওখানেই আমরা একটু ব্রেকফাস্টটা খেয়ে তারপর আমরা রওনা দেব। তা আপনারা এতক্ষণে বুঝতেই পেরেছেন যে বোলপুর চলে এসেছি মানে আমরা যাচ্ছি শান্তিনিকেতন ঘুরতে। হ্যাঁ, রবীন্দ্রনাথের জায়গা শান্তিনিকেতন, সেখানে আজকে আমরা একটু ঘোরাঘুরি করব। এই দেখুন মহামায়া হোটেল, বেশ পুরনো হোটেল, 1950 সালে স্থাপিত হয়েছিল। তো এইখানেই আমরা একটু খাওয়া দাওয়া সেরে নেবো, মানে সকালের এই টুকটাক। তো এই দেখুন আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর এখানে ওয়েট করছি যে খাবারটা কখন আসবে। আর এই যে খাওয়ার পরে আমরা বেরিয়ে পড়েছি, এবার আমরা ঢুকবো শান্তিনিকেতনে। তো শান্তিনিকেতনে আমাদের গাড়ি ওখানে পার্কিং করতে হবে, আর তারপরে কাকু আমাদের ঘুরিয়ে দেবেন। তো ইনি আমাদের বলছিলেন যে কোন কোন জায়গাগুলো ঘোরাবো আর কত টাকা নেওয়া হবে। তো এনাদের সঙ্গে না অনেকটা বেশ বার্গেনিং করতে হয়, তো আমাদের অল্পের মধ্যেই মানে উনি ঘুরিয়ে দিয়েছেন, খুব ভালো। এই দেখুন এখন আমরা চলে এসেছি বলতেছি, এটি হলো অমর্ত্য সেনের বাড়ি। এই দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশে একটি বাড়ি। আমরা সকলেই অমর্ত্য সেন সম্পর্কে জানি, চিনি, তো তার সম্পর্কে আর বিশেষ কিছু মানে উল্লেখ করার প্রয়োজন নেই, আপনারা সকলেই অবগত। এই যে A.T. সেন, তো অমর্ত্য সেনের নামটাও নাকি রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন। তো এই দেখুন বাড়িটা দূর থেকে বেশ এরকম লাগছে। তো বাড়ির ভিতরে তো কাউকে ঢুকতে দেওয়া হয় না, তো বাইরে থেকে এমন। রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে পড়াশুনো করছিলেন, তখন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরকে মানে অমিতা সেন রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিলেন যে গুরুদেব আমার একটা ছেলের নাম দিতে হবে। তখন উনি দিয়েছিলেন অমর্ত্য, ওনার নাম ছিল বাবলু সেন। আর আমাদের এখানে আর দুজন পড়াশোনা করেছিলেন, ওনাদের নামও দিয়েছিলেন আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। ইন্দিরা গান্ধী এখানে পড়াশোনা করেছিলেন, ওনার নাম দিয়েছিলেন কি প্রিয়দর্শনী। আর কণিকা বন্দ্যোপাধ্যায় যে রবীন্দ্রসঙ্গীত গান করতেন, ওনার নাম দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহর আর অমর্ত্য সেন, এই তিনজনের রবীন্দ্রনাথ ঠাকুর নাম দিয়েছিলেন। আর এইটা হচ্ছে কৃষি এগ্রো ইকোনমি রিসার্চ সেন্টার। অমর্ত্য সেন যে সাবজেক্টের উপরে নোবেল পুরস্কার পেয়েছিলেন, কৃষি অর্থনীতি এগ্রো ইকোনমিক্স, উনি এখানে পড়াশোনা করতেন। আচ্ছা। আর ওই যে ওই স্ট্যাচুটা দেখছেন, বিখ্যাত আমাদের শিল্পী ছিলেন, নিশ্চয়ই নাম আমরা শুনেছি, রামকিঙ্কর বেঞ্চ। সেই রামকিঙ্কর বেঞ্চ এটা বানিয়েছে। কি বানিঙ্কর বেঞ্চ কি বলতে চাইছে দেখুন, একটা কান্দে একটা মহিলা একটা ব্যাগ নিয়ে একটা গাছে জল দিচ্ছে। এই ব্যাগ দিকে আগেকার দিনের লোকেরা কি বলতো, হিস্ট্রি বলতো। এটা ম্যাক্সিমাম বেশি দেখায় তো মরুভূমিতে, রাজস্থানে। রক্তকরবী যখন উনি লিখেছিলেন, তখন কিন্তু এই আমরা স্টেজ হয়েছে, তখন স্টেজও ছিল না, তখন একটা ছোট্ট মাটির বসার জায়গা ছিল, ঠিক আছে। তখন ওখানে রবীন্দ্রনাথ প্রোগ্রাম হয়, কালকে যেমনি একটা প্রোগ্রাম ছিল আমাদের মানে মহালয়ার দিন ওইটা হয় আনন্দমেলা, ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীরা সব স্টল করে প্রত্যেক ডিপার্টমেন্টে। তবে আজকে না মিউজিয়াম বন্ধ ছিল, আজকে বৃহস্পতিবার, তো মিউজিয়াম না আজকে আমরা খোলা পেলাম না। তবে ওটা দেখার বিশেষ উদ্দেশ্য ছিল, কিন্তু তা তো আর হলো না, ওটা বন্ধ ছিল, তাই বাইরে থেকেই এক ঝলক দেখে নিলাম। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই। এই দেখুন এটা হলো পুরনো পৌষ মেলার মাঠ। যখন পৌষ মেলা প্রথম মানে হতো তখন এই মাঠেই নাকি হতো, ওই কাকু আমাদের বলে বলে দিচ্ছিলেন। তো এই জায়গাটা এই যে খুব সুন্দর জায়গা, পুরো বাগান রয়েছে। এই দেখুন এখানে লেখা রয়েছে
পুরনো মেলার মাঠ। এই যে, তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। এই জায়গাটা দেখুন, কত সুন্দর একটা জায়গা। আর বট গাছের ঝুড়িগুলো দেখেছেন? কত বড় বড় বট গাছের ঝুড়ি নেমেছে একদম। এই বাড়িটায় দেবেন্দ্রনাথ ঠাকুর থাকতেন। রবীন্দ্রনাথও মাঝে মাঝে এই বাড়িটায় থাকতেন। রবীন্দ্রনাথ ঠাকুর তো এখানে অনেকগুলো বাড়ি করেছিলেন, আর তার বিভিন্ন রকম নামও রয়েছে, আমরা সকলেই জানি, পুনশ্চ, মালঞ্চ ইত্যাদি। তো এই বাড়িটায় রবীন্দ্রনাথ যখন শান্তিনিকেতনে আসতেন, এই বাড়িটাতেও তিনি থাকতেন। আর দেবেন্দ্রনাথ ঠাকুর প্রথম শান্তিনিকেতনে এই বাড়িটাই তৈরি করেছিলেন। এই দেখুন, এখানে ওর পাপা ছবি নিচ্ছে। এখানেও না ভিতরে ঢুকতে দেওয়া হয় না, বাইরে থেকে এইভাবে ছবি নিতে হয়। আর এই দেখুন, এই বাড়িটির মধ্যস্থান থেকে তাল গাছ গজিয়ে উঠেছে। কি সুন্দর লাগছে দেখতে না, একটা ছোট্ট কুটির আর তার মধ্যস্থান থেকে তাল গাছ। আর যেখানে আমরা দাঁড়িয়েছিলাম, তো এই জন্য আমরা ওয়েট করছিলাম। টিকিট খাচ্ছি, তো সেটা আপনাদের দেখুন ক্যামেরার সামনে দেখাচ্ছে। আর এই যে বটগাছটি দেখছেন, এটি হলো সেই সহজ পাঠের সেই বটগাছ, যার সম্পর্কে আপনারা এত শুনেছেন। এই দেখুন সেই ঐতিহাসিক বটগাছ, এটা সম্পর্কে আপনারা তো সকলেই জানেন। এই বটগাছটির ছবি আমরা সহজ পাঠের বইতে দেখেছি। আর এই যে এটা হলো কেন্দ্রীয় গ্রন্থাগার, শান্তিনিকেতনের লাইব্রেরি। আর এই যে এটা হলো ভাইস চ্যান্সেলর, এই বাড়িটিতে থাকেন। তো এখন ভাইস চ্যান্সেলর তো নেই, তো অস্থায়ী ভাইস চ্যান্সেলর রয়েছে। তো এই জায়গাটিতেও না ঢুকতে দেওয়া হয় না। তো আমরা টোটোওয়ালাকে বলে একটু রিকোয়েস্ট করে ঢুকলাম যে আমরা নামবো না, টোটোর থেকেই একটু দেখে ঘুরে চলে আসবো। তো তার জন্য তিনি একটু বেশ ভয়ে ভয়ে নিয়ে গেলেন, কারণ এখানে স্টুডেন্ট ছাড়া কাউকেই অ্যালাউ করা হয় না। আর এই যে মাঠটা দেখছেন, এটা হলো বর্তমানে যেখানে পৌষ মেলা হয় সেই মাঠটি। বিশাল বড় একটি মাঠ, ওই যে দূরে একটু সবুজ সবুজ প্রাচীর দেখা যাচ্ছে, তো সেই অবধি ওর সীমানা। তো ওখানেই বর্তমানে পৌষ মেলা হয়। আর এই যে এখানে দ্বিজেন্দ্রনাথ ঠাকুর থাকতেন এই বাড়িটিদের মধ্যে। এই দেখুন প্রাকৃতিক পরিবেশে সুন্দরভাবে সাজানো রয়েছে এই যে বাগানটি, খুব সুন্দর জায়গা। তো রবীন্দ্রনাথের ভাই দ্বিজেন্দ্রনাথ ঠাকুর এই বাড়িটিতে থাকতেন। তো চলুন আমরা সামনের দিকে আরও এগিয়ে যাই। আর তারপর আমরা দেখব এই যে শান্তিদেব ঘোষের বাড়ি। ইনি রবীন্দ্রনাথের অনুগামী ছিলেন। এই বাড়িটিতে তো ভিতরে ঢুকতে দেওয়া হয় না, তো ওর পাপা এখন পারমিশন নিচ্ছে যে ঢুকে একটু কথাবার্তা বলবেন, আর ওনার সম্পর্কে কিছু তথ্য আছে তো জানার চেষ্টা করবেন। মানে ওই যে লেখক সাহিত্যিক হলে যা হয় আর কি, যেখানে যাবেন তার তথ্য একদম খুঁটিনাটি নিয়ে তারপরে বাড়িতে আসবেন। ওই যে ওখানে না ওনার এখন ভাইপো বর্তমানে থাকেন, আগে থাকতেন না, তবে ইদানিং শুনলাম উনি ওই বাড়িতে থাকছেন, তো ওনার সঙ্গে তথ্য নিচ্ছিলেন। তো এই যে টোটোতে আমরা এখন ওয়েট করছি, বাবুর সঙ্গে গল্প করছি, ওর কেমন লাগছে তো সেটা আমি জানার চেষ্টা করছিলাম। তো বেশ মজাই পাচ্ছিল, খুব ভালো লেগেছে ওর এই ঘোরাটা। আর এই দেখুন এখন আমরা ঢুকে পড়েছি নন্দলাল বসুর বাড়ি। সহজপাঠ বইটির অলঙ্করণ যিনি করেছিলেন সেই নন্দলাল বসুর বাড়ি। তো এখানেও না ঢুকতে দেওয়া হয় না, তো আমরা দেখলাম গেটটায় তালা নেই, তো তার জন্য আমরা সুযোগ পেয়ে ঢুকে পড়েছি। এমন সুযোগ কি ছাড়া যায় বলুন তো? নন্দলাল বসুর বাড়ি, তো সেই বাড়িতে যাব না, সেই বাড়ির সঙ্গে ছবি নেব না, তাই কি হয় কখনো? তো তার জন্য আমরা ঢুকে পড়লাম। আর এই দেখুন আমি ওখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর ওর পাপাকে বলছিলাম যে একটু ছবি নিতে। তো ওর পাপা এই দেখুন ছবি না নিয়ে ভিডিও করে দিয়েছে আমার। তো এই দেখুন বাড়িটাতে অনেক দেখলাম চারিপাশে ঘুরে ঘুরে, তবে বাড়িটাতে কেয়ারটেকার রয়েছেন ওই পিছনের দিকে, তাছাড়া বাড়িটাতে আর কেউ নেই। খুব সুন্দর জায়গা, আপনারা ঘুরতে চাইলে দাদার সঙ্গে যোগাযোগ করতে। আর বাড়ি শান্তিনিকেতন, আর ফোন নাম্বার হচ্ছে 9475185390। আমাদের তো দাদা শান্তিনিকেতন। আমাদের খুব সুন্দরভাবে বুঝিয়ে ঘুরিয়ে দিয়েছেন। আপনারা চাইলে ওনার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা ঘুরতে পারেন এমন সস্তার মধ্যে। তো চলুন এবার আমাদের যাওয়া যাক সেই বিশেষ আকর্ষণ শান্তিনিকেতনের সোনাঝুরি হাট। এই দেখুন কত সুন্দর হাটটি বসেছে, একদম প্রাকৃতিক পরিবেশের মাঝে, একদম কত সুন্দর লাগছে।
গাছগুলো একদম আকাশ ছোঁয়া, কি সুন্দর লাগছিল দেখতে। তো সেই অনেক প্রতীক্ষিত সেই হাটে আমরা এখন ঢুকে পড়েছি। তো এই দেখুন, একটু কেনাকাটা এখান থেকে করব ভেবে এসেছি। তো চলুন ভিতরে যাই আর দেখি কি কি পাওয়া যাচ্ছে এখানে। আর এই দেখুন, শান্তিনিকেতনের সোনাঝুরি হাটে সেই বিশেষ আকর্ষণ রাবড়ি। তো প্রথমেই রাবড়িওয়ালার সঙ্গে দেখা হয়ে গেল। এনার ছবি তো আমরা ইউটিউবে প্রচুর দেখেছি, কারণ যারাই শান্তিনিকেতনে আসেন তো অনেক ব্লগার তো এই রাবড়ির ভিডিও, তারপরে সোনাঝুরি হাটের ভিডিও তো করেই থাকেন। তো এনার মুখটা একদম চেনাই হয়ে গেছে, কারণ আমি আসার আগে শান্তিনিকেতনের ব্লগগুলো একটু সার্চ করে এসেছি যে কোথায় কি ভালো ভালো পাওয়া যায়। তো এই যে এখানে সবাই রাবড়ি খাচ্ছে, বাবু খাচ্ছে, বাবুর পাপা খাচ্ছে, আর আমিও একটু রাবড়ি খেলাম। বেশ ভালোই খেতে, খুব সুন্দর লাগলো। তো এই যে এখন আমরা চলে এসেছি ব্যাগের দোকানে। দেখুন কত সুন্দর সুন্দর ব্যাগ রয়েছে, নানান দামের রয়েছে, নানান রকমের রয়েছে। আপনি যেমন যেমন চাইবেন ঠিক তেমন তেমন রয়েছে। তবে ওদের সঙ্গে না অনেকটা বার্গেনিং করতে হয়, মানে ওরা প্রথমে প্রচুর দাম বলে, তারপর কমাতে কমাতে ঠিক আপনার সাধ্যের মতোই চলে আসবে। আর এই দেখুন, ইনি এখন সব সাজিয়ে গুছিয়ে বসছেন, আর আমি এখানে টুকটাক দেখছিলাম যে কী কী কেনা যায়। তো বেছে বেছে এগুলো দেখতে হবে, নিতে হবে। তো তারপরে আমি ওই দিকে আরও গেলাম, আবার দেখবে এবার হচ্ছে শাড়ি। তো শাড়ি তো মেয়েদের মানে অন্যতম আকর্ষণ একটা। তো শাড়ি পরতে যেহেতু আমি ভালোবাসি, তো আমি ওই দিকে এবার যাব আর দেখব হচ্ছে শাড়ি। তো নানান রকমের শাড়ি এখানে ছিল। এই যে এটা হচ্ছে ইন্ডিগো শাড়ি। আপনারা যারা শাড়ি পরেন, শাড়ি সম্পর্কে জানেন, তারা সকলেই জানেন। তো ইন্ডিগো শাড়িগুলোর আমি দাম জিজ্ঞাসা করছিলাম। তবে আমাদের এখানে কৃষ্ণনগরে যেরকম দাম, তো ইন্ডিগোর সেই একই রকম দাম। তাই ওই শাড়িগুলোর দিকে আমি আর বিশেষ গেলাম না। আর এখানে এটা আমি ধরেছিলাম আসাম খাদি। তো এই শাড়িটা না আমার বেশ পছন্দ হয়েছিল, খুব সুন্দর দেখতে শাড়িটা, মানে অফ হোয়াইটের মধ্যে এদের ছোট্ট ছোট্ট কাজ করা। তো বেশ ভালো লাগছিল শাড়িটা। তো এটা আমি দাম জিজ্ঞাসা করছিলাম যে কেমন দাম। তবে এটার দাম বলছিল ওই যে 1200 মতো। তো আমি একটু কমানোর চেষ্টা করছিলাম যে কততে দেয়া যেতে পারে। তো তারপর আমরা চলে গেলাম অন্যদিকে। আর এই দেখুন, বাড়ি থেকে ফোন করেছিল, তো এই যে একদম বড়দের মতো লাউডে দিয়ে মুখে নিয়ে কেমন কথা বলছে, একদম পাকা বুড়োর মতো, দেখেছেন। আর এই যে শান্তিনিকেতনের ব্যাগ। তো এই ব্যাগগুলো এখন প্রত্যেক মেলাতেই পাওয়া যায়, তবে শান্তিনিকেতন আসলে একটু কম দামে পাওয়া যেতে পারে। তো এই দেখুন, এখানেও আমি শাড়ি দেখছিলাম, বিভিন্ন রকমের শাড়ি রয়েছে। ওই যে টিস্যু শাড়িগুলো রয়েছে, এগুলো বেশ নানান রকমের কালার রয়েছে। তো এখানে প্রচুর দোকান রয়েছে ঘোরাঘুরির জন্য, কেনাকাটা করার জন্য। আর এই দেখুন, এই শাড়িটা হচ্ছে আসাম খাদি। এই শাড়িটাও না আমার বিশেষ পছন্দ হয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো ইনি আমাকে আরও কয়েকটা শাড়ি দেখাচ্ছিলেন যে এই যে এগুলো সব খাদির শাড়ি, এগুলো কমফোর্টেবল, পরলে বেশ ভালো লাগে। তো তারপর আমি চলে গেলাম এই দোকানটিতে। তো এই দোকানেও রয়েছে এই ধরনের কয়েকটি শাড়ি। তো এগুলো আমি দেখছিলাম, খুব সুন্দর লাগছিল শাড়িগুলো দেখতে। তো শাড়ি রয়েছে, কুর্তি রয়েছে, ছেলেদের পাঞ্জাবি রয়েছে, ছেলেদের কুর্তা রয়েছে। তো নানান রকমের জিনিসপত্র আপনি এই সোনাঝুরি হাটে পেয়ে যাবেন। তো এই শাড়িটাও আমার বেশ পছন্দ হয়েছিল, তবে একটু দাম দর করে নিতে হবে এই আর কি। ওনারা বেশ অনেকটা দাম বলেন, তো তারপর যে যতটা বার্গেনিং করে নিতে পারে ততটাই লাভ। তা আমি এই যে বেছে বেছে দেখছিলাম যে কোন কালারগুলো বেশ ভালো রয়েছে, কোনগুলো আমাকে ভালো লাগবে এই আর কি। তো হাটটা না আজকে বেশ ফাঁকাই ছিল, কারণ আজকে বৃহস্পতিবার, তো তেমন একটা ভিড় ছিল না। কারণ ভিড়টা বেশিরভাগ হয় শনিবার এবং রবিবারের দিকে। তো আজকে বেশ ফাঁকাই ছিল, তো ফাঁকার মধ্যে ঘুরতে বেশ ভালোই লেগেছে। আর আরেকটা কথা, আমরা যখন ঢুকলাম না, তখন একদম মাথার উপরে কালো মেঘ করেছে। তো আমরা ভাবছিলাম যে বৃষ্টি এই নামলো বুঝি। একবার তো ভাবছিলাম যাই গাড়িতে গিয়ে বসি, কিংবা দুপুরের খাবারটা খেয়ে নিই। তো সেটা একবার ভাবছিলাম, তারপর আমার ভাবলাম না থাক, যদি একবার বৃষ্টি পড়ে যায়, তো যদি আর না আসা হয়, যদি ওনারা সব ঢুকে চলে যান, তো তার জন্য থেকেই গেলাম।
আর তারপর কয়েকটা দোকান দেখলাম ঢেকেও দিয়েছে, ওই যে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন বেশিরভাগ দোকান না ঢেকে দিয়েছে আর কয়েকটা দোকান খোলা রয়েছে। তো এখন না ফিসফিস করে বৃষ্টি হচ্ছে, ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, তবে বেশ ফিসফিস করে একটু বৃষ্টি হচ্ছে। আর এই দেখুন, এটা হচ্ছে সহজ পাটের শাড়ি। তো এই শাড়িগুলো আমার না বেশ দারুণ লাগছিল, কারণ এই শাড়িগুলো তো এখানে পাওয়া যায় না। অন্যান্য শাড়িগুলো পাওয়া গেলেও এই শাড়িগুলো তো আমরা এখানে সচরাচর দেখতে পাই না। তো এই শাড়িগুলো আমি দেখছিলাম, আমার বেশ ভালো লাগছিল। এই দেখুন, এটা খুব মিষ্টি কালার, খুব সুন্দর, বেশ অ আ ক খ লেখা আছে। আর সহজ পাঠের যে ছবিগুলো বইতে রয়েছে, তো এই শাড়িটার মধ্যে রয়েছে। আর এই দেখুন, শুধু দই খেয়ে যাচ্ছে আর রাবড়ি খেয়ে যাচ্ছে। আমি যতক্ষণ ধরে কেনাকাটা করছিলাম, ও আর ওর পাপা দই খেয়েছে আর রাবড়ি খেয়েছে। আসলে ছোট্ট ছোট্ট মাটির খুঁড়িতে দিচ্ছিল, তো খেতে বেশ ভালো লাগছিল। আর আমাকেও মাঝে মাঝে এসে একটু করে খাইয়ে যাচ্ছে। আর এই দেখুন, বৃষ্টি পড়ছে, সবাই ছাতা মাথায় দিয়ে কেনাকাটা করছে। দেখুন, এই দিদি আবার অনেকটা ঢেকেও রেখেছে। এই দেখুন, এখানেও ঢাকা দেওয়া রয়েছে। এই দেখুন, আর এই যে এবার আমরা একটু ব্যাগ কেনাকাটা করব। এই যে এগুলো হচ্ছে পিঠ ব্যাগ। তো ব্যাগগুলো বেশ সুন্দর লাগছিল দেখতে, আর দামটা খুব একটা হাই না, বেশ আপনার সাধ্যের মধ্যেই দামটা। তো এই ব্যাগগুলোর দাম বলছিল 450 করে। তো আমি বলছিলাম 450 না, যে 250 করে দেব। তো এইরকম দরদাম করে ব্যাগ নেওয়া হয়েছে। আর এই দেখুন, এখন একটু খাওয়া দাওয়া করব। আর এই যে এটা হলো সেই বিখ্যাত রামশ্যাম রেস্টুরেন্ট। আপনারা যারা শান্তিনিকেতন ট্যুর ব্লগ দেখেছেন তারা প্রত্যেকেই জানেন যে রামশ্যাম রেস্টুরেন্ট কতটা বিখ্যাত। এটা হলো সোনাঝুরি মাঠের মধ্যেই। তো এখানে খেতে চাইলে এখানে খাবারটা খুব সুন্দর, আর পরিবেশনটা খুব সুন্দর, প্রাকৃতিক পরিবেশের মধ্যে, মানে সোনাঝুরি মাঠের মধ্যেই এই রেস্টুরেন্টটা। তো এখানেই খাওয়া দাওয়া করে নেব ভাবলাম। আর এখানকার নামটাও শুনেছি বেশ ভালো, সকলেই যারা সোনাঝুরি হাটে আসেন তো তারা এখানেই খাওয়া দাওয়া করেন। তো আমিও আজকে ট্রাই করব। আর এই যে এই থালিটা দিয়েছে, কাঁসার থালায় কাঁসার বাটিতে সমস্ত কিছু পরিবেশন করেছে। আর এই যে এটা হলো পোড়া মাটির তৈরি জিনিসপত্র। এই দেখুন, গলার হার রয়েছে, কানের রয়েছে, এগুলো সব পোড়া মাটির। তো এখানেও কি সুন্দর সুন্দর নেকলেসগুলো রয়েছে, দেখুন খুব সুন্দর লাগছিল। তো এখান থেকেও আমি কয়েকটা নেকলেস নিলাম। আর এই যে আমাদের ঘোরাঘুরি একদম শেষ হয়ে গেছে, আর এখন আমরা ফিরছি। তো রাত্রি হয়ে গেছে, এখন আমরা ব্রিজের ওপর দিয়ে, মানে অজয় নদ, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি। আর এই দেখুন, এই ব্রিজটা হলো গৌরাঙ্গ সেতু। সকালে যেখানে আমরা জ্যামে পড়েছিলাম, আটকে গিয়েছিলাম, তো এটা হলো সেই ব্রিজটা। এই দেখুন, এখন অনেকটা এই যে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, তো এই জায়গাটায় বসে গিয়েছে একদম। এই দেখুন, ওই যে ড্রাইভার কাকু আমাদের হাত দিয়ে দেখাচ্ছে, এখানে কয়েকটা পুলিশ রয়েছে। এই যে এই জায়গাটা। তো এখন রাস্তা অনেকটাই ফাঁকা হয়ে গেছে। আর চলুন, অনেকটা আপনাদের সঙ্গে গল্প হলো, কথা হলো, তো জানাবেন কেমন লাগে।